আসসালামু আলাইকুম। আমি আপনাকে আমার আরও একটি পর্বে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে আমি অনেকগুলো এপিসোড করেছি। আশা করি আপনারা সেগুলোকে দেখেছেন। আমি আজকে যে বিষয়টাকে নির্ধারণ করেছি সেটা অ্যামোলেড সার্কিট নিয়ে কথা বলবো। আসলে মোবাইল সেশনটা সমুদ্রের মতো বিশাল। এই সমুদ্র না হলে বিশাল জায়গা থেকে একসাথে সব বিষয়ে কথা বলা কিন্তু অত্যন্ত একটি কঠিন ব্যাপার। তারপর আমি একটি বিষয়কে নির্ধারণ করেছি। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি এখানে অবশ্যই সংক্ষিপ্ত তবে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট আমাকে পাশে থাকবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। মূলত আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর এপিসোড মেকিং করে আপনাদেরকে উপহার দিতে পারি। যাই হোক, আমি আর এখন বেশি কথা বাড়াবো না, আমি মূল পর্বে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি SM3010A এবং SM3010B এই মডেল দুইটিকে চুজ করেছি। মূলত এই মডেল দুটির কনফিগারেশন একই, সেজন্য আমি মডেল একসাথে কম্বো করে দিয়েছি। আমি এখানে যে মডেলটি মেনশন করেছি এটা মূলত ডায়াগ্রাম যদি আপনি দেখেন তাহলে কিন্তু প্রচুর ফোনে এই লাইট গ্রাফিক্স আইসিটি ব্যবহার করা হয়েছে। বর্ণীয়টা ওপেন করে নিয়ে নিলাম। এবার আমি দেখব যে আইসির মডেলগুলো আমি মেনশন করেছি আপাতত কত ফোনে ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখে নেব। এবার এখানে আমি ইতিমধ্যে সার্চ করে দেখেছি, আপনাদেরকে দেখাই একটু। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি পেজে কিন্তু এআইসির কনফিগারেশন রয়েছে। সর্বমোট 41টি মোবাইল ফোনে অর্থাৎ 41টি মডেলে এই SM3010A আইসিটি ব্যবহার করা হয়েছে। তার মধ্যে রয়েছে নাথিং রয়েছে, ওয়ানপ্লাস রয়েছে, ওপো রয়েছে, দেখেন রিয়েলমি রয়েছে, স্যামসাং রয়েছে, ভিভো রয়েছে, সোনি রয়েছে, তারপর শাওমি ফোন রয়েছে। এটা সার্চ করে নিয়ে নিলাম। আর এই SM3010B এআইসিটি মোট 43টি মডেলে রয়েছে, এখানে মেনশন করা রয়েছে, যা আসুস, রিয়েলমি, শাওমি, ভিভো, ওপো, স্যামসাং সব ফোনেই রয়েছে এআইসিটি। অর্থাৎ সেখানে ছিল 41টি এবং এখানে 43টি, সর্বমোট 84টি মডেলে আইসি দুইটিকে ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে এই আইসিটির কত গুরুত্ব, অর্থাৎ সেজন্যই আমি এই আইসি দুটিকে চয়েস করে নিয়েছি। এবার এই লাইট গ্রাফিক্স আইসিটি পরিচিতি কিভাবে পাবো সেটা বিষয়ে একটু আলোচনা করি। আমি এখানে অপো রেনো 8 5G মডেলটাকে ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো লাইট SM3010A। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, দেখেন আইসিকে কেন্দ্র করে তিনটি কয়েল পর যদি থাকে সেটাই হবে লাইট গ্রাফিক্স আইসি অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে। এখানে একটি কয়েল রয়েছে, এখানে একটি কয়েল রয়েছে, এখানেও একটি কয়েল রয়েছে। এগুলোর মেজারিং সম্বন্ধে আমি একটু বলবো। এবার আরও একটি মডেলে যদি দেখি, এটা হলো রিয়েলমি 10। এখানেও দেখুন এই যে লাইট মডেল নাম্বার রয়েছে, এখানেও দেখুন যে লাইট আইসি কেন্দ্র করে একটি, দুইটি, তিনটি কয়েল রয়েছে। আচ্ছা, আমি পরপর কয়েকটি মডেল দেখাবো। আরও একটি স্যামসাংয়ের একটি মডেল রয়েছে, এই আপনারা দেখতে পাচ্ছেন আইসিকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি কয়েল রয়েছে। এই কয়েলটি এবং এই কয়েলটি কিন্তু আইসির পাশাপাশি রয়েছে এবং এই কয়েলটি একটু দূরে রয়েছে। লাইটের জন্য একটি কয়েল এবং গ্রাফিক্সের জন্য দুইটি কয়েল। গ্রাফিক্সের জন্য এক পজিটিভ যেটা ভোল্টেজ সেটা হবে ELVDD, এবং নেগেটিভের জন্য যেটা হবে সেটা হবে ELVSS, এবং লাইটের জন্য সেটা হবে VDD। এখানে কিন্তু তিনটির পার্থক্য রয়েছে। এখন একটি কথা মনে রাখবেন যে গ্রাফিক্সের যে নেগেটিভ ভোল্টেজটা বানাবে
সে কিন্তু অবশ্যই গ্রাউন্ডের সাথে বিপ পাওয়া যাবে। যদি একটি মাল্টিমিটার নিয়ে নেন এবং এই 3টি কয়েলে মেজার আপ করেন, যে কয়েলটিতে সরাসরি বি পাবেন সেটাই হবে গ্রাউন্ডের নেগেটিভ ভোল্টেজ মেকিংকারী কয়েল। ধরুন এটা আপনার একটা মাল্টিমিটার নিয়ে নিলেন, এটা মাল্টিমিটার, এটা হলো ডিসপ্লে, এখানে এটি একটি প্রোব এবং এটি একটা প্রোব। রেড প্রোবটা সরাসরি গ্রাউন্ড করে দিলেন, ব্ল্যাক প্রোবটি ধরুন এখানে টাচ করলেন, টাচ করার সাথে সাথে আপনার এখানে 0 0 আসছে এবং বিপ দিয়েছে, তাহলে এটাই হবে ELVSS অর্থাৎ গ্রাফিক্সের জন্য নেগেটিভ যে ভোল্টেজ মেকিং সেই কয়েল। যদি এটাতে না আসে তাহলে এটাতে টাচ করুন, এটাতে 0 0 আসে এবং বিপ আসে, তাহলে এটা গ্রাফিক্সের নেগেটিভ কয়েল হবে। আর যদি এটাতে না আসে তাহলে এটাতে টাচ করুন, যদি এটাতে আসে, মূল কথা হলো যে কয়েলটিতে আপনি বিপ পাবেন সেটাই হবে গ্রাফিক্স জন্য নেগেটিভ ভোল্টেজ মেকিংকারী কয়েল। ভুলবশত যে কয়েলটিতে আপনি বিপ পাবেন সেটা কিন্তু রিমুভ করবেন না। যদি রিমুভ করে ফেলেন তাহলে কিন্তু লাইট গ্রাফিক্স কিছুই আসবে না। অনেকেই মনে করতে পারেন যে কয়েলে বিপ দিয়েছে মানে কয়েলটি শর্ট হয়েছে। ধরুন এই কয়েলটিতে বিপ দিয়েছে, যদি এই কয়েলটি বিপ দেয় আর যদি আপনি রিমুভ করে দেন তাহলে কিন্তু লাইট গ্রাফিক্স কিছু আসবে না। নিশ্চয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মূল কথা হলো অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে গ্রাফিক্স ও লাইট আইসির পাশে একটি কয়েল থাকবে যেটা গ্রাফিক্সের নেগেটিভ ভোল্টেজকে মেকিং করে, সেটাতে আপনি বিপ পাবেন। ভুলবশত এটা কখনোই রিমুভ করবেন না। মনে হতে পারে যে এটি শর্টিং হয়েছে, না, এটির কনফিগারেশনই এমনই। আমি যেহেতু বলেছিলাম যে একটি গ্রাউন্ডের সাথে কিন্তু থাকবে যে গ্রাফিক্সের নেগেটিভ ভোল্টেজকে মেকিং করবে। আপনারা একটু লক্ষ্য করুন যে এই কয়েলটি কিন্তু তুলনামূলক একটু দূরে রয়েছে, এটা কিন্তু লাইটের জন্য ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটি কয়েল রয়েছে, এটা গ্রাফিক্সের পজিটিভের জন্য ব্যবহার করা হয়েছে এবং এটি দেখুন এই কয়েলটি কিন্তু সরাসরি গ্রাউন্ড করা হয়েছে, অর্থাৎ এটি কিন্তু গ্রাফিক্সের নেগেটিভের জন্য ব্যবহার করা হয়েছে। নিশ্চয় আপনারা বিষয়টিকে বুঝতে পেরেছেন। আমি আপনাকে যথাসাধ্য সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমি মূল পর্বে প্রবেশ করি। এটি আমাদের সার্কিটের টোটাল সিমুলেশন। আমি এক এক ডিসকাস করব। আমি স্ক্রিনটা নিয়ে নিলাম। এবার প্রথম দেখব। আমি প্রথম SM3010A 3010B মডেলটাকে মেনশন করে দিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি আইসিকে শো আপ করেছি। এখানে উপরে লিখে দিয়েছি ক্লক ওয়াইজ 1 2 3 এভাবে, এবং নিচের দিকে দিয়ে দিয়েছি অ্যান্টি ক্লক ওয়াইজ ABCD। অর্থাৎ এটি একটি আইসির আমরা পেড কাউন্টিং কিভাবে করব এই আইসির ক্ষেত্রে সেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। এই পাশে লিখেছি ক্লক ওয়াইজ 1 2 3, অর্থাৎ এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এবং নিচের দিকে চলে আসবে A B C D এবং E। যদি আমি আপনাকে বলি যে এই বলটি কি, তাহলে কি দাঁড়ায়? এটি রয়েছে সি লাইনে এবং এই পাশ থেকে আসে 3, অর্থাৎ এটা হবে C3। যদি এটাকে বলি যে এটা কি, এটা রয়েছে ই লাইনে। কোন লাইনে রয়েছে? ই লাইনে। কয় নাম্বার রয়েছে? 4 নম্বরে, অর্থাৎ এটা হবে E4। এভাবেই কাউন্টিং করতে হয়। নিশ্চয় আপনাদেরকে আমি পেড কাউন্টিংটা বোঝাতে পেরেছি। তবে অন্য আইসির ক্ষেত্রে ল্যাগ আইসি বা অন্য আইসির ক্ষেত্রে অন্য ধরনের কাউন্টিং হতে পারে, সেটা অন্য বিষয়। আইসির বলগুলোকে মনে রাখার একটি সহজ মেথড বলি। প্রথম আপনি দেখতে হবে যে এই আইসিতে গ্রাউন্ড কতটি রয়েছে। এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, অর্থাৎ এখানে কিন্তু বল রয়েছে টোটাল 25টি। 25টি থেকে 5টি কোনো ধরনের তথ্য মনে রাখার প্রয়োজন নেই, কারণ এই কটা গ্রাউন্ড। অর্থাৎ এখানে বাকি রয়ে গেছে 20টি। আমি 20টি বলের তথ্য রাখলে যথেষ্ট। একটি আইসি সচল হওয়ার জন্য কমপক্ষে একটি ভোল্টেজের প্রয়োজন। এবার আমি দেখব যে এই ভোল্টেজটি কোনটি। আমি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ভোল্টেজ ইন করেছে। এখানে 3টি কয়েল রয়েছে। আমি 3টি কয়েল সম্বন্ধেই
তথ্য দেব। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে বিপিএস 3.7 ভোল্ট টু 4.2 ভোল্ট কিন্তু সরাসরি চলে এসেছে, যেটাকে আমি 1 নম্বর হিসাবে মেনশন করেছি। সরাসরি এই আইসির ভিতরে টোটাল 5টি বলে কিন্তু ইন করেছে এবং এখানে একটি কয়েল রয়েছে। এই কয়েলটা কি সেটা অবশ্যই বলবো। এটা দিয়েছে 10 মাইক্রো হেনরি, যেটাকে সুইচিং করেছে LX1 নামে। এটি কিসের জন্য ব্যবহার হয় সেটা একটু পরে বলছি। আরও এ পাশে দেখেন আরও একটি কয়েল রয়েছে, যেটা 4.7 মাইক্রো হেনরি, সুইচিং করেছে LX2 এবং LX3। এ পাশে একটি 2.2 মাইক্রো হেনরি, যেটা সুইচিং করেছে তিনটি বলে LX4, LX5 এবং LX6। এই এই কয়েলটি মূলত ডিসপ্লে লাইট জ্বালানোর ক্ষেত্রে ভিডিডি ভোল্টেজ মেকিং করার জন্য এই কয়েলটিকে ব্যবহার করা হয়েছে এবং এই কয়েলটি 4.7 মাইক্রো হেনরির কয়েলটি গ্রাফিক্সের ELVDD অর্থাৎ পজিটিভ ভোল্টেজ মেকিং করার জন্য ব্যবহার করা হয়েছে। এবং এই ডান পাশে যে কয়েলটি রয়েছে দেখুন, এটি কিন্তু গ্রাউন্ডের সাথে রয়েছে। এই কয়েলটি 2.2 মাইক্রো হেনরি কয়েলটি গ্রাফিক্সের নেগেটিভ অর্থাৎ ELVSS ভোল্টেজ মেকিং করার জন্য এই কয়েলটিকে ব্যবহার করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে শুধু কিন্তু ইনপুট ভোল্টেজ রয়েছে, কিন্তু এখনো কিন্তু ভোল্টেজ আউট হয়নি। আউট হওয়ার জন্য কি প্রয়োজন সেটা এবার আমি বলবো। এবার আমি তথ্যটা নিয়েছি যে এখানে একটি ডিসপ্লে কানেক্টর রয়েছে, এখানে একটি এলডিও রয়েছে, এখানে একটি এলডিও, এখানে একটি পাওয়ার আইসি এবং এখানে একটি সিপিইউ নেওয়া হয়েছে। কারণ আউটপুট ভোল্টেজ করার জন্য এদের সবেরই প্রয়োজন হবে। তারপর তথ্যটা হলো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এলডিও এবং এখানে একটি এলডিও। এই এলডিওর 4টি লেগ রয়েছে, 1টি 2টি 3টি 4টি, এটারও 4টি রয়েছে। এটার একটা ইনপুট ভোল্টেজ রয়েছে, এটারও একটি ইনপুট ভোল্টেজ রয়েছে, এটারও আউটপুট রয়েছে, এটারও আউটপুট রয়েছে, এটারও এনেবল রয়েছে, এটারও এনেবল রয়েছে এবং জিএনটি রয়েছে। এই এলডিওতে ভিপিএস থেকে সরাসরি 3.7 থেকে 4.2 ভোল্ট ইন করতেও পারে অথবা পাওয়ার এসি থেকে 1.8 ইন করতে পারে। এই এলডিওর ক্ষেত্রেও পাওয়ার এসি থেকে সরাসরি 1.8 ভোল্টেজ ইন করবে, এনেবল করবে 1.8 এবং আউটপুট হবে এই পাশে। এলডিওর কাজ হলে এমন যে এই যে ইনপুট ভোল্টেজটা রয়েছে, ইনপুট ভোল্টেজটা সরাসরি এই পাশে চলে যাওয়ার কথা, অর্থাৎ এটা ইন, এটা হলো আউট, কিন্তু এটা আউট করতে পারে না কারণ এখানে সুইচিং সিস্টেম রয়েছে অর্থাৎ ক্লোজ থাকে। যখন এনেবল ভোল্টেজটি সরাসরি যাওয়ার পরে এই সুইচটাকে ওপেন করে দেয়, তারপরে কিন্তু এই ভোল্টেজটা দৌড়ে এই পাশে চলে আসে, অর্থাৎ যেটাকে নাম রাখা হয়েছে ELON1। ওকে, এবং সেকেন্ড এলডিওর ক্ষেত্রে একই বিষয় যে এখানে ভোল্টেজটা কিন্তু এই পাশে আসার কথা, কিন্তু এখানে সুইচিং সিস্টেম রয়েছে, আসতে পারে না, পার হতে পারে না, অর্থাৎ এটা ক্লোজ রয়েছে। যখন এনেবল ভোল্টেজ এই সুইচটাকে ওপেন করে দেয় তখন কিন্তু ভোল্টেজটা এই পাশে থেকে এই পাশে সরাসরি এই পাশে চলে আসে। এখানে দুইটি আউটপুটের দুইটি নাম রাখা হয়েছে, ELON1 এবং ELON2। এটি কিন্তু আরো অন্য নামেও পরিচিত আছে। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যে এলডিওতে যে ভোল্টেজটি ইন করে সেটা আউট করার জন্য সিপিইউ থেকে এনেবল ভোল্টেজের প্রয়োজন হয়, অর্থাৎ যখন এই ভিতরে আউট এবং ইনের মাঝখানে যে সুইচ রয়েছে সুইচটা ক্লোজ করা থাকে অর্থাৎ বন্ধ করা থাকে, যখন এনেবল ভোল্টেজ যে ওই সুইচটাকে অন করে দেয় তারপরে কিন্তু এই ইন ভোল্টেজটা আউট হয়ে বেরিয়ে চলে যায়। ঠিক এটার বিষয় একই, অর্থাৎ এটা আমি কিন্তু এবার আউট করে নিলাম। আউট করে নেওয়ার পরে আসার পর কিন্তু এখানে সরাসরি ডিসপ্লে কানেক্টরে চলে আসছে। এবার ডিসপ্লে কানেক্টরে যেহেতু চলে আসছে, কিন্তু দেখুন এই পাশ থেকে কিন্তু এই পাশে আসার কোনো সুযোগ নেই। আপনি ডিসপ্লেটি এখানে লাগিয়ে দেবেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখনই ডিসপ্লেটা এখানে লাগিয়ে দেবেন, এই ভোল্টেজ দুটি অর্থাৎ এই এনেবল ভোল্টেজ দুটি সরাসরি ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে ডিসপ্লের যে বটন সাইডে সার্কিট রয়েছে, ওখানে ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, আইসি ইত্যাদি রয়েছে, সেখানে কিন্তু ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হওয়ার পর কিন্তু এখানে তারপরে কিন্তু এই পাশে কিন্তু আউট হবে। এবার আপনি লক্ষ্য করুন, এই দেখতে পাচ্ছেন যখন আপনি ডিসপ্লে কানেক্টর লাগানো হবে তারপরে কিন্তু এই পাশে কিন্তু আউট হয়ে দুইটি রেজিস্টরের মাধ্যমে এই দুইটি কানেকশন কিন্তু সরাসরি আইসির ভিতরে প্রবেশ করবে।
এই ELON ওয়ান আউট যেটা আছে সেটা এখানে নাম রাখা হয়েছে ES ওয়াইয়ের বা ABDD এনেবল 1.8 2.8 অথবা 3 ভোল্ট। যদি VPS থেকে আসে সেক্ষেত্রে কিন্তু 2.8 বা 3 ভোল্ট হবে, আর যদি সরাসরি পাওয়ার এসি থেকে আসে সেক্ষেত্রে কিন্তু 1.8 ভোল্ট হবে। আমি এটা লিখে রেখেছি ফর গ্রাফিক্স। মূলত এটি গ্রাফিক্স সেকশনকে অন করার জন্য এনেবল হিসাবে কাজ করে থাকে। এবং এটি যদি লক্ষ্য করুন এখানে লিখে রয়েছে ফর লাইট ES ওয়ার 1.8 ভোল্ট, অর্থাৎ এখানে 1.8 ভোল্ট এনেবল ভোল্টেজটি এসে সরাসরি যখন এখানে এই আইসির লাইট সেকশনকে অন করবে তখন কিন্তু লাইট সেকশন আউটপুট ভোল্টেজ মেকিং হবে। অর্থাৎ যখন এই গ্রাফিক্সের জন্য 1.8 ভোল্ট এবং লাইটের জন্য 1.8 ভোল্ট গ্রাফিক্স ও লাইট এসে ভিতরে প্রবেশ করার পরে এনেবল করবে, তারপরে কিন্তু আউটপুটগুলো হবে। এখনো কিন্তু আউটপুট হয়নি। তবে একটি কথা বলে রাখি যে এই লাইট ও গ্রাফিক্সের ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু গ্রাফিক্সের যে কানেকশনটি রয়েছে অর্থাৎ গ্রাফিক্সের যে এনেবলটি রয়েছে এটা কিন্তু সবসময় আগে এনেবল করবে, এবং লাইটের যে এনেবলটি রয়েছে এটা গ্রাফিক্সের থেকে তুলনামূলক একটু পরে এনেবল হবে। আপনারা লক্ষ্য করুন যে এআইসিতে ভিপিএস ইন হয়েছে কিন্তু এখনো আউট হয়নি, শুধু এনেবলটা প্রবেশ করানো হয়েছে। এখন দেখেন কিভাবে আউটপুট ভোল্টেজটা মেকিং হয়। আপনারা লক্ষ্য করুন এই লাইনটা হলো গ্রাফিক্সের জন্য। যখনই এই আইসিতে এই এনেবল ভোল্টেজটি এসে এখানে এনেবল করে দিয়েছে, সাথে সাথে গ্রাফিক্সের জন্য এই তিনটি বল থেকে ELVDD প্লাস 4.6 ভোল্ট এবং ELVSS মাইনাস 4.4 ভোল্ট মেকিং করে সরাসরি ডিসপ্লে কানেক্টরে পাঠিয়ে দিয়েছে। এবং যখনই লাইটের জন্য এনেবলটা হয়েছে সাথে সাথে এই বল থেকে অর্থাৎ A1 থেকে একটি ভোল্টেজ মেকিং হয়েছে ELABDD 7.3 ভোল্ট কিন্তু সরাসরি মেকিং করে ডিসপ্লে কানেক্টরে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ যখনই এনেবল দুটি AIC-তে এনেবল করেছে সাথে সাথে কিন্তু গ্রাফিক্সের দুটি ভোল্টেজ এবং লাইটের একটি ভোল্টেজ মেকিং করে কিন্তু ডিসপ্লে কানেক্টরে পাঠিয়ে দিয়েছে। যদি এখানে প্রশ্ন করা হয় যে ELABDD 7.3 ভোল্ট কেন, সাধারণত আমরা জানি 30 থেকে 35 অথবা 40-45 ভোল্টের প্রয়োজন হয় অ্যানোড লাইনের জন্য, কিন্তু এখানে এত ভোল্টেজ কম কেন? সেটার জবাব হবে এভাবে যে এটা অ্যামোলেড সার্কিট। অ্যামোলেড সার্কিটে ভোল্টেজটা অনেক কম প্রয়োজন হয়। কেন কম প্রয়োজন হয় সে এক্সাম্পলটা আমি দিচ্ছি। আমি এখানে দুইটি বাল্ব নিয়েছি, এটা 1, এটা হলো 2। আজ থেকে 5-7 বছর আগে কিন্তু ইলেকট্রনিক বাল্ব হিসাবে এই বাল্বগুলো ব্যবহার করা হতো, কিন্তু আপাতত কিন্তু এগুলো বাল্ব ব্যবহার করা হচ্ছে। এই বাল্বটির ওয়াট ছিল 100 এবং এটির এখন যে ওয়াট ধরুন এটা 10 ওয়াটের বা 9 ওয়াটের এমন হতে পারবে। কিন্তু এখন যদি আপনি আলো দেখেন কোনটাতে আলো বেশি হবে? অবশ্যই এটাতে আলো বেশি হবে, এটাতে আলো কম হবে। এটা কিন্তু ওয়াট অনেক বেশি নিয়েছে, বিদ্যুৎটা খরচ বেশি করেছে কিন্তু আলো কম দিয়েছে। ইনি বিদ্যুৎ কম খরচ করেছে কিন্তু আলো বেশি দিয়েছে। অ্যামোলেড এবং আইপিএস এর মাঝখানে পার্থক্যটা এমনই। ধরুন এটা আইপিএস এবং এটা হলো অ্যামোলেড। ওকে, নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এটির ভোল্টেজ কম নিয়েছে, আলো বেশি দিয়েছে। ইনি ভোল্টেজ বেশি নিয়েছে কিন্তু আলো কম দিয়েছে। আইপিএস এবং অ্যামোলেড ডিসপ্লের পার্থক্য এটাই। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এই জন্যই কিন্তু অ্যামোলেডের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ 7.3 ভোল্টে কিন্তু ডিসপ্লেতে আলো দেওয়ার জন্য যথেষ্ট। এখানে কিন্তু 40 থেকে 45 ভোল্টের প্রয়োজন নেই। এবার আপনারা একটু লক্ষ্য করুন, এখানে মেনশন করে দিয়েছি গ্রাফিক্সের জন্য 10টি মিপি লাইনের প্রয়োজন হয়। আমি 10টি মিপি লাইন এখানে মেনশন করে দিয়েছি। যদি এখানে প্রবলেম হয় তাহলে কিন্তু গ্লাইড ও গ্রাফিক্সে প্রবলেম হবে। এবং এটা ডায়োড ভ্যালু কত সেটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। 250 থেকে 650 ডায়োড ভ্যালু হতে পারে। এবং আরও দুটি মেনশন রয়েছে, ডিআইএসপি রিসেট এন এবং বিরেক ডিআইএসপি টিই। আমি 4 নম্বর এটা মেনশন করেছি। এই দুটি লাইনও কিন্তু ডিসপ্লে লাইট ও গ্রাফিক্সের জন্য অত্যন্ত প্রয়োজন। এই দুটি লাইন কিন্তু ডিসপ্লে সার্কিটে সরাসরি চলে গেছে। এবার এটা প্রবলেম নিয়ে কথা বলি। যদি কখনো কোনো মোবাইলে অ্যামোলেড সার্কিট রয়েছে এবং সেটাতে লাইট গ্রাফিক্স নেই, তখন আপনি কিভাবে চেকিং করবেন সে বিষয়ে একটু ডিসকাস করি। যদি এই পরিবেশে কখনো পড়ে যান, সবার প্রথমে
আপনি একটি যদি আপনার কাছে সেই সেম মোবাইলের ডিসপ্লে থাকে তাহলে ডিসপ্লে কানেক্টর লাগিয়ে আপনি প্রথমে চেক করতে পারেন, দেখেন ডিসপ্লেতে কোনো ফল্ট রয়েছে কি না। যদি ওই নতুন ডিসপ্লে লাগানোর পরেও লাইট ও গ্রাফিক্স না আসে তাহলে কিন্তু আপনি অবশ্যই চেক আপ দিতে হবে। সেজন্য সবার প্রথমে আপনি এই লাইট ও গ্রাফিক্স আইসিতে যে ভিপিএস কানেকশনটি রয়েছে সেটা আপনি দেখবেন যে এই আইসিতে ভিপিএস ইন করেছে কিনা। যদি ভিপিএস ইন করে না থাকে তাহলে অবশ্যই আপনি এই লাইনটাকে চেকআপ দিয়ে এটাকে রিপেয়ার করে দিতে হবে। এবং বিপিএস ইন করার পর যদি আপনি মাল্টিমিটারে এই আউটপুটগুলো চেক করেন, অর্থাৎ ইএলভিএসএস এবং ইএলভিডিডি অথবা ইএলএভিডিডি 7.3 ভোল্ট এগুলো থেকে চেক করেন, আপনি কখনোই কিন্তু এখানে আউটপুট পাবেন না। এই কানেক্টরে যখন আপনি ডিসপ্লে লাগিয়ে দিবেন তারপরে আউটপুট হবে, তাছাড়া কিন্তু আউটপুট হবে না। তারপর আরেকটা কথা বলি যে এখানে যে আমি দুইটি রেজিস্টার মেনশন করেছি, এই দুইটি রেজিস্টার কিন্তু কখনো কখনো ডিসপ্লে ফ্লেক্সে অর্থাৎ ডিসপ্লে যে বটন সাইড থাকে সেখানেও থাকে, এটা কিন্তু মাদারবোর্ডেও থেকে যায়। আপনি খুঁজে বের করতে হবে এই রেজিস্টার দুটি কোথায় আছে। এই রেজিস্টার যদি বের করতে পারেন তাহলে অবশ্যই এখানে আপনি চেক আউট দিবেন যে এনেবল ভোল্টেজ এখানে এসেছে কিনা। যে পর্যন্ত এখানে এনেবল ভোল্টেজ না আসবে এবং এই এনেবল ভোল্টেজ এআইসিতে এনেবল না করবে সে পর্যন্ত কখনোই কিন্তু আউটপুট হবে না। দেখা গেল আপনি এখনো বুঝতে পারছেন না যে ডিসপ্লেটা খারাপ রয়েছে না অ্যামোলেড সার্কিটটি খারাপ রয়েছে সেটার জন্য, কিন্তু আপনার কাছে নতুন একটি ডিসপ্লেও নাই আর এই ডিসপ্লে হয়তো ভেঙে গেছে কিন্তু বা প্রবলেম হয়েছে, আপনি এখন চেক আপ দিতে পারছেন না। উইদাউট ডিসপ্লে আপনি অ্যামোলেড সার্কিটটি ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম উইদাউট ডিসপ্লে। এই সার্কিটটি ভালো আছে কিনা সেটা চেকিং করার মেথডটা আমি বলে দিই। আপনি এখান থেকে 1.8 একটি ভোল্টেজ নিয়ে নেন এবং এই পাশে সরাসরি এখানে একটা জাম্পার করে দেন। জাম্পার করে দেওয়ার পর মোবাইল ফোনে ব্যাটারিটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বিপিএসটা ম্যাকিং হবে। যখনই এই ভোল্টেজটা আপনি 1.8 ভোল্টেজটা নিয়ে নিয়েছেন এবং 1.8 ভোল্টেজটা এখানে দিয়ে দিয়েছেন, সাথে সাথে এই ভোল্টেজটা এইভাবে আসার পর কিন্তু এই সেকশনটাকে সাথে সাথে এনেবল করে দিবে। অন করে দেওয়ার পরেই কিন্তু এটা এনেবল করবে, অর্থাৎ তখন গ্রাফিক্সের জন্য এই পজিটিভ ভোল্টেজটা এটা ম্যাকিং হয়ে ডিসপ্লে কানেক্টরে চলে আসবে এবং নেগেটিভের জন্য এই ভোল্টেজটা ম্যাকিং হয়ে ডিসপ্লে কানেক্টরে চলে আসবে। তখন যদি আপনি মাল্টিমিটারে এখানে চেক আপ দেন তখন আপনি বুঝতে পারবেন যদি সার্কিটটি ভালো থাকে তাহলে অবশ্যই প্লাস 4.6 ভোল্ট পাবেন, এখানে মাইনাস 4.4 ভোল্ট পাবেন। এবার যদি আপনি লাইট সেকশনটি চেক আপ দিতে চান তাহলে এটা এখান থেকে ডিসকানেক্ট করে এখানে লাগিয়ে দেন। এখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সরাসরি এখানে যখনই এখানে এআইসিতে এনেবল করবে সাথে সাথে এই ভোল্টেজটি ম্যাকিং হয়ে কিন্তু ডিসপ্লে কানেক্টরে সরাসরি চলে আসবে। আর এই ভোল্টেজটি অবশ্যই কোনো না কোনো ক্যাপাসিটর পেয়ে যাবেন 7.3 ভোল্ট। অর্থাৎ আপনি আউটপুট একটি ভোল্টেজ দিয়েও কিন্তু আপনি অ্যামোলেড সার্কিটটিকে চেক আপ দিতে পারবেন। তবে আরেকটা কথা মনে রাখবেন যে এই রেজিস্টার দুইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো একটা রেজিস্টার ব্রেক হয়ে যায় বা ওপেন হয়ে যায় তা সেক্ষেত্রে কিন্তু কখনোই লাইট গ্রাফিক্স আইসি কাজ করবে না, অর্থাৎ ইনপুট থাকলে কিন্তু আউটপুট হবে না। আমি অবশ্যই সংক্ষিপ্ত তবে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারেননি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর আমি একটি কথা বলে দিই যে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের জন্য এই সিমুলেশনটা পিডিএফ ফাইল অবশ্যই দিয়ে দেব। যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করব, নতুন কোনো পর্বে অবশ্যই আসবো ইনশাআল্লাহ।